এই পৃথিবীতে আপনি নিজেকে ছাড়া আর সবাইকেই বুদ্ধিমান হিসেবে দেখতে পাবেন। তাদের কাজকর্ম দেখলে মাঝে মাঝে আপনার অজ্ঞান হতে মন চাইলেও তারা নিজেদের জ্ঞানী হিসেবেই ভাববে। অতি সত্য কথা। তাই খুঁজে খুঁজে আজকে এমনই কিছু জ্ঞানী পাপীদের নিয়ে হাজির হয়েছি, যাদের বুদ্ধির হাড়ি আপনি না চাইলেও অটোমেটিক ভেঙে যাবে। ইন্ট্রো না বাড়িয়ে চলুন গল্পে চলে যাই। সুন্দর মনোমুগ্ধকর একটি গ্রামে হঠাৎ করেই একজন লটারিতে কোটি টাকা জিতে যায়। কোটি টাকা পাওয়ার পর সে এত খুশি হয় যে সে মারাই যায়। আর তারপর গ্রাম শুদ্ধ লোকজন উঠে পড়ে লাগে সেই টাকাটা পাওয়ার জন্য। এই ঘটনার মধ্য দিয়েই গল্প এগিয়ে যেতে থাকে। সেরা গল্পের সিনেমা হলে আপনাকে স্বাগতম। চলে এসেছি নতুন মোড়কে পুরনো দিনের একটি গল্প নিয়ে। গল্পের শুরুতেই আমরা একটি সুন্দর নিরিবিলি গ্রাম দেখতে পাই। দেখতে শান্তশিষ্ট মনে হলেও এই গ্রামের লোকজনের অদ্ভুত সব কাজকর্ম দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। গল্প শুরু করার আগে এপিক এই ক্যারেক্টারগুলোর কয়েকটির সাথে পরিচিত হয়নি। ইনি হলেন গ্রামের জমিদারের মেয়ে। 100 বছর আগে এই দেশে জমিদারি বিলুপ্ত হলেও এই গ্রামে সেটির ছোঁয়া লাগেনি। গ্রামের সবাই একে ঠাকুরাইন বলেই চিনে। দেখতে সুন্দর হলেও দুনিয়ার বজ্জাত এই মহিলা। গ্রামের এমন কেউ নেই যাকে উনি টাকা ধার দেননি, আর সেই টাকার সুদ তুলতে সবার পেছনে আঠার মতো লেগে থাকে। পিশাচ যেমন রক্ত চুষে খায়, আর উনি হলেন টাকার পিশাচ। মানে 2 টাকার সুদ আদায়ের জন্য উনি কামান নিয়েও আসতে পারেন। অস্বাভাবিক কিছু না। চলুন এমন অসাধারণ আরো কিছু চরিত্রের সাথে পরিচিত হয়নি। এই সাদা বাগড়িওয়ালা কাকুর নাম হলো লীলা। উনি বর্তমানে লটারির টিকিট বেচে ঠাকুরাইনের ধার শোধ করার চেষ্টা করছেন। তার পরিবারে আছে একটি ছাগল আর তার 80 কেজি ওজনের রোগা পাতলা একটা বউ। আর এই মানুষটার নাম হলো ছোকে। আস্ত একটা ফকির, খেতে পারে না, শুতে পারে না, কিন্তু একটা হাতি পোষে। একটা হাতি আছে তার। আর পাওনাদাররা টাকা চাইতে দাপটি নিয়ে দৌড়ানি দিলে উনি তার হাতির পিঠে উঠে বসে। এনার নাম হলো বল্লু। ইনি পানি মেশানো দুধের ব্যবসা করে। উনি কি আসলে দুধ বিক্রি করে না পানি বিক্রি করে, এটা আসলে আমার জন্য একটা বিশাল চিন্তার বিষয়। আর এটা হলো এই মুভির নায়ক, নাম কানাইয়া। সে বল্লুর বাসায় বিনামূল্যে কাজ করে, কারণ সে বল্লুর মেয়েকে ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকে তাদের ভালোবাসা। আর এই জমিদারের নাম হলো বাজ বাহাদুর ওরফে বাজে। নাম যেমন বাজে, স্বভাবেও বাজে। আর কিছু হলেই শুধু দাঁত কেলিয়ে হাসে। ঠাকুরাইনের একমাত্র স্বল্পবুদ্ধি সম্পন্ন ভাই। তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো গ্রামের মেয়েদের কাপড় পাল্টানোর দৃশ্য দেখা। ইনি হলেন অ্যান্টনি। প্রচন্ড মালখোর একটা পাবলিক। সারা দিন মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে। এই অ্যান্টনি হলেন এমন একটি চরিত্র যাকে নিয়ে পুরো মুভিতে যত জ্ঞানজাম। তো একদিনের ঘটনা, লীলার বিক্রি করার টিকেটে 1 কোটি টাকা লেগে যায়। যে মানুষ পথে পথে 1 টাকার কয়েন খুঁজতে খুঁজতে আধা পাগল হয়ে গেছে, সে 1 কোটি টাকার কথা শুনে সাময়িক সময়ের জন্য পুরো পাগল হয়ে যায়। একটু সুস্থ হয়ে সে বাড়িতে ফিরে আসে। ঘটনাটি তার বউকে বলে আর ভাবতে থাকে কিভাবে সেই 1 কোটি টাকা হাতিয়ে নেওয়া যায়। কিন্তু সমস্যা হলো সে তো অনেক টিকিট বিক্রি করে। এখন বুঝবে কি করে যে সেই 1 কোটি টাকার টিকিটটি আসলে কার কাছে রয়েছে? সে বউকে বলে যে গ্রামের কেউ তো লেখাপড়া জানে না, তাই যাদের সে টিকিটটি বিক্রি করেছে তাদের সবাইকে সে দাওয়াত করে একবেলা খাওয়াতে চায়। কিন্তু শর্ত হলো খেতে হলে প্রত্যেককে আগে টিকিটটি জমা দিতে হবে, তাহলেই আমরা সেই কোটি টাকার টিকিটটি পেয়ে যাব। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো, এতগুলো মানুষকে খাওয়াতে তো টাকা দরকার, কিন্তু অতগুলো টাকা কোথা থেকে আসবে? তাই সে তার বউয়ের চেয়ে প্রিয় ছাগলটাকে বন্ধক রাখে। এদিকে দেখা যায় বাজে বল্লুর মেয়েকে দেখতে গিয়ে ধরা পড়ে কানাইয়ার কাছে। আর কানাইয়া প্রচন্ড রেগে গিয়ে লাফাতে থাকে। সে তো রাগ করবেই, তার একমাত্র গার্লফ্রেন্ডের দিকে অন্য কেউ চোখ দিলে তো রাগ হবেই, এটাই তো স্বাভাবিক। এদিকে বাজেও খুব রেগে গিয়ে বলে যে সে সুকমণিকে বিয়ে করবে, এবং সেই কথা তার বোন ঠাকুরাইনকে গিয়ে বলে যে সে আজকেই সুকমণিকে বিয়ে করতে চায়। ঠাকুরাইন ভাইয়ের জেদ মেটাতে তার দাদার বাইকে করে 2 জন লোককে পাঠায় বল্লুর বাড়িতে। কাজ না হওয়াতে এরপর সে নিজেই যায় বল্লুর সাথে দেখা করতে, আর সুকমণির বিয়ের কথা পাকা করে নেয়। কিন্তু সুকমণি এই বিয়েতে রাজি নয়, কারণ সেও কানাইয়াকে ভালোবাসে। তাই সে কানাইয়াকে একটি চিঠি লিখে আর প্ল্যান করে যে তারা আজ রাতে পালিয়ে যাবে। ওইদিকে যে উদ্দেশ্যে লীলা তার প্রাণের ছাগল বন্ধক রেখে পার্টি দিয়েছিল, সেই উদ্দেশ্যই তার পূরণ হলো না। অর্থাৎ কোটি টাকা জেতা সেই টিকিট পাওয়া গেল না। লীলা খুব হতাশ হলো, কারণ সে যতগুলো টিকিট বিক্রি করেছিল তার সবগুলো ফেরত এসেছে, কিন্তু ওই একটি টিকিট ফেরত আসেনি। খোঁজখবর নিয়ে জানা গেল সেই টিকিটটি যিনি কিনেছিলেন তার নাম অ্যান্টনি। চিনতে পেরেছেন গল্পের শুরুতে যেই মালখোরের কথা বলেছিলাম? তো লীলা টিকিট হাতানোর উদ্দেশ্যে বেঁচে যাওয়া কিছু খাবার নিয়ে চলে গেলেন অ্যান্টনির বাড়িতে। গিয়ে দেখে অ্যান্টনি হাসি মুখে হাতে টিকিট নিয়ে সোফায় বসে আছে, কিন্তু লীলাকে দেখার পরেও সে কিছু বলছে না। তাই লীলা কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে তাকে নাড়া দিতেই পড়ে যায়। হ্যাঁ, গল্পের শুরুতে যে মালখোরের কথা বলেছিলাম এই হলো সেই অ্যান্টনি, যে কিনা 1 কোটি টাকা জিতে এত খুশি হয় যে খুশিতে সে মারাই যায়। যাই হোক,
লীলা ভাবে সে তাহলে অ্যান্টনির হাত থেকে টিকিটটা নিয়ে পালিয়ে যাবে, কিন্তু অ্যান্টনির হাত তখন মরে গিয়ে শক্ত হয়ে গেছে। সে কিছুতেই টিকিটটি নিতে পারে না। তাই সে একটি চাকু দিয়ে অ্যান্টনির হাত থেকে টিকিটটি ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় পেছন থেকে সেখানে বল্লু চলে আসে। কেন রে ভাই, তোর এখনই আসতে হবে? তো বল্লু এসে এই অবস্থায় ছুরি হাতে লীলাকে দেখে বুঝে নেয় লীলা অ্যান্টনিকে খুন করেছে। লীলা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে সত্যি কথাটাই বলে দেয় যে অ্যান্টনির টিকিটে 1 কোটি টাকা জিতেছে। তুই যদি মুখ বন্ধ রাখিস তাহলে এই টাকার অর্ধেক তোর, অর্ধেক আমার। টাকার লোভে বল্লু রাজি হয়ে যায়। এখন সমস্যা হলো লাশটাকে এখান থেকে বের করতে হবে যাতে কেউ টের না পায়। এজন্য লীলা আর বল্লু দুজন অ্যান্টনির লাশটিকে তুলে একটি অটোতে করে রওনা দেয় নদীতে ফেলে দেওয়ার জন্য। এইদিকে সেই রাতে কানাইয়া আর সুকমনির পালিয়ে যাওয়ার কথা। একদিকে সুকমনি স্টেশনে কানাইয়ার জন্য অপেক্ষা করছে, অন্যদিকে কানাইয়াও সুকমনির কাছে যাচ্ছে, কিন্তু পথে সে এদের দুজনকে দেখে ফেলে আর লুকিয়ে এদের সব কথা শুনে ফেলে এবং অতিরিক্ত বুদ্ধির কারণে কানাইয়া বুঝতে পারে যে লীলা আর বল্লু মিলে অ্যান্টনিকে খুন করেছে। এরপর লীলা তার নিনজা টেকনিক দিয়ে অনেক কষ্টে কানাইয়াকে ব্যাপারটা বোঝায় আর সে আরও বলে ব্যাপারটা গোপন রাখলে টাকার ভাগ তাকেও দেবে। কানাইয়া সুযোগ বুঝে তার আর সুকমনির কথাটা বলে দেয়। সে বলে কথাটা গোপন রাখতে পারি যদি আমার আর সুকমনির বিয়ে দেওয়া হয়। লীলা রাজি হলেও বল্লু কিছুতেই রাজি হয় না, আর তখন কানাইয়া রেগে গিয়ে বল্লুকে পুলিশের হুমকি দেয়। উপায় না দেখে বল্লু রাজি হয়ে যায়। তারা অ্যান্টনির লাশ নিয়ে অটোতে করে এগিয়ে যেতে থাকে। এর মধ্যে কিছু গ্রামবাসী এসে পড়ে আর অ্যান্টনিকে এই অবস্থায় দেখে ফেলে। তারা জানতে চায় অ্যান্টনির এই অবস্থা কেন। অ্যান্টনি যে মদখোর এটা গ্রামের সবাই জানতো, আর এই সুযোগকে কাজে লাগিয়ে লীলা তার আল্ট্রা প্রো ম্যাক্স মাথাটা খাটিয়ে গ্রামবাসীকে বলে অ্যান্টনি মদ খেয়ে অসুস্থ হয়ে গেছে, তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু গ্রামবাসীরা কিছুতেই তাদের পিছু ছাড়ছে না দেখে লীলা আর বাল্লু কানাইয়াকে বলে অটো নিয়ে নদীর পাড়ে যাবি আর লাশটাকে নদীতে ফেলে দিবি। নদীতে ভালোই স্রোত আছে, কোনো সমস্যা হবে না, আমরা যাচ্ছি গ্রামবাসীর সাথে। এর মধ্যে কানাইয়ার মনে পড়ে সুকমনির কথা। আজ কি করার কথা ছিল আর সে এখন কি করছে। সুকমনিকে নিয়ে পালানোর বদলে সে এখন একটি লাশ নিয়ে ঘুরছে। এই ভাবতে ভাবতে সে অটো নিয়ে চলে যায় সুকমনির কাছে তাকে সবকিছু বুঝিয়ে বলতে। এর মধ্যে তারা যখন কথা বলছিল তখন অটো গড়াতে গড়াতে অ্যান্টনির লাশ অন্ধকারের মধ্যে কোথায় যেন পড়ে যায়। অনেক খোঁজার পরেও তারা সেটা পায় না। এরপর তারা ফিরে যায় তাদের গ্রামে। পরের দৃশ্যে দেখা যায় লীলা টিকিট অফিসে ফোন করে টাকার জন্য, কিন্তু টিকিট অফিস থেকে জানায় অ্যান্টনি মরার আগেই আরেকটা ঝামেলা করে গেছে। লটারি জেতার খবর শুনে অ্যান্টনি ফোন করে অফিসে তার নাম ঠিকানা সবকিছু জানিয়ে দিয়েছে বহু আগেই। তাই এখন টিকিট অফিস থেকে একজন লোক আসবে এবং অ্যান্টনিকে ভেরিফাই করবে। এখন তারা তিনজন পড়ে যায় মহা মুশকিলে। অফিসার যদি এসে অ্যান্টনিকে না দেখতে পায় তাহলে তারা কেউই আর টাকাটা পাবে না। তারা যখন এটা নিয়ে ভাবছিল তখন বাহুবলীর মতো দেখতে একজন গ্রামবাসী সাইকেলে এক পা তুলে বলে, তোমরা কাল রাত অ্যান্টনিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলে না? লীলা তখন ভয় পেয়ে বলে, কেন, কি হয়েছে? তোমরা কি তার লাশ খুঁজে পেয়েছো? বাহুবলী হাসতে হাসতে বলে, কিসের লাশ? ও শালা মদখোর তো গাছে উঠে বসে আছে। ওরা অবাক হয়ে যায়, কালকে যার লাশ ফেলে দিয়ে আসলাম সেই গাছে উঠে বসে আছে, এটা কি করে সম্ভব? আসল ব্যাপার হলো আগের দিন রাতে অটো থেকে ঢালু জায়গা দিয়ে গড়িয়ে গড়িয়ে যেতে নিচে একটি গাছের ডালের সাথে আটকে যায় অ্যান্টনি। এমনভাবে আটকে যায় দেখে মনে হয় গাছের ডালে ইচ্ছে করেই বসে আছে। এরপর তারা বানজি জাম্পিং করে গলায় দড়ি লাগিয়ে কোনো মতে তাকে গাছ থেকে নামায়। এরপর লাশটিকে তারা বাসায় নিয়ে আসে। এবার লীলা তার তুফানি দেমাগ থেকে তৃতীয়বারের মতো আরেকটি বুদ্ধি বের করে। সে অ্যান্টনিকে সোফায় বসিয়ে তার চারপাশে মদ ছড়িয়ে দেয় যাতে লটারি অফিসারকে বলা যায় যে অ্যান্টনি মদ খেয়ে বেহুশ হয়ে গেছে, আর এটা বুঝিয়ে লটারির টাকাটা মেরে দেওয়ার ধান্দা। ঠিক এই সময় কপাল পোড়া লীলা কলিং বেলের শব্দ শুনতে পায়। দরজা খুলতেই দেখতে পায় তাদের বাটপাড়ির টাকার আরেকজন পার্টনার চলে এসেছে। অ্যান্টনির বোন এসেছে। অ্যান্টনি মারা যাওয়ার আগে সে তার বোনকে লটারিতে কোটি টাকা জেতার কথাটি জানিয়েছিল, তাই তার বোন এসেছে টাকা নিতে। এদিকে তার ভাই যে মারা গেছে সেটা কোনো বিষয় না, তার টাকা লাগবে। পরের দৃশ্যে আমরা দেখি যে সুকমনির পেটে এই গোপন কথার কারণে বদহজম হয়েছে, তাই সে কাউকে না বলার শর্তে গ্রামের অন্য এক মহিলাকে অ্যান্টনির লটারি জেতার পুরো ঘটনাটি বলছে। ভাগ্যক্রমে এটি শুনে ফেলে ছোকে। পরদিন ছোকেও চলে আসে তার ভাগ চাইতে। উপায় না দেখে তাকেও দলে নিয়ে নেয় লীলা আর বল্লু। একের পর এক ভাগিদার বেরিয়েই চলেছে। এরপর ওরা অ্যান্টনির বাড়িতে গিয়ে দেখে পুরো গ্রামবাসী তার বাড়িতে উপস্থিত। অ্যান্টনি নাকি তাদেরকে বলেছে এই পর্যন্ত তার কাছে যে যত টাকা পাবে
দুধ, কলা, পাউরুটি হাবিয়ে যাবি, যার থেকে যা কিছু কিনেছে সবকিছুর দাম সে নাকি লটারির টাকা থেকে শোধ করে দেবে। তাই গ্রামবাসী এসে তার বাড়িতে জড়ো হয়েছে। এগুলো শুনে লীলার মাথায় হাত। বেচারা ভেবেছিল সব টাকা নিজে আত্মসাৎ করবে, কিন্তু এখন একে একে পুরো গ্রামবাসী ভাগিদার হয়ে গেল। এগুলো ভাবতে ভাবতে সে রেগে গিয়ে মৃত অ্যান্টনিকে গলা চেপে আবারও মারতে চায়, কিন্তু অ্যান্টনি তো আগেই মরে গেছে, তাই সে দ্বিতীয়বার আর মারতে পারে না। তাই সে চিৎকার করে বলতে থাকে, বলদের বাচ্চা, মরার আগে আর কতজনকে ঢোল পিটিয়ে বলে গিয়েছিলি তোর এই টাকার কথা। যাই হোক, সবাই বুঝিয়ে সুঝিয়ে লীলাকে শান্ত করে। তারা সবাই এবার ভাবে অ্যান্টনিকে কবর দিতে হবে, কারণ এই কয়দিনে লাশ থেকে প্রচুর গন্ধ বের হচ্ছিল। তাই তারা সবাই মিলে অ্যান্টনির শেষকৃত্যটা সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এখন প্রশ্ন হলো, টিকিট অফিসার তো অ্যান্টনিকে ছাড়া অন্য কাউকে টাকা দেবে না। ঠিক তখনই লীলা গোপাল ভাঁড়ের মতো তার ঝুলি থেকে আরেকটা বুদ্ধি বের করে। সে বলে, টিকিট অফিসার তো অ্যান্টনির বাসার ঠিকানা জানে, রেশন কার্ডের নাম্বারও জানে, কিন্তু সে তো অ্যান্টনিকে কখনো দেখেনি। তাই অন্য কাউকে যদি অ্যান্টনি সাজিয়ে তার সামনে হাজির করি তাহলেই তো হয়। সবাই মিলে ঠিক করে বল্লুকে বানানো হবে অ্যান্টনি। এর কিছুদিন পর বল্লু আর লীলা নদীর পাড়ে ছাতা নিয়ে বসে বসে বিড়ি খাচ্ছিল। ঠিক সেই সময় রাস্তায় গাড়ি থামিয়ে এক লোক অ্যান্টনির ঠিকানা জিজ্ঞাসা করে। লীলার মাথায় সবসময় প্রোম্যাক্স আইডিয়া ঘোরাঘুরির কারণে সে সহজে বুঝে যায় ইনি হলেন টিকিট অফিসার। তাই সে বল্লুকে বলে, তুই তাড়াতাড়ি সাইকেল নিয়ে অ্যান্টনির বাড়ি গিয়ে অ্যান্টনি সেজে বসে থাক। আমি এই অফিসারকে ইঁদুরের মতো পুরো গ্রাম ঘুরিয়ে অ্যান্টনির বাসায় নিয়ে যাচ্ছি। এরপর লীলাও অফিসারের সাথে গাড়িতে ওঠে আর অ্যান্টনির বাসার দিকে এগোতে থাকে। পথে বল্লু প্রায় ধরা খেয়েই যাচ্ছিল। তখন লীলা গাড়ি থেকে বের হয়ে অফিসারকে এই গ্রামের উন্মুক্ত পরিবেশে মূত্র বিসর্জনের নিমন্ত্রণ দেয়, যাতে করে বল্লু এই সময়ে তাড়াতাড়ি অ্যান্টনির বাড়ি পৌঁছাতে পারে। এইদিকে সাইকেলের ব্রেক ফেল করে বল্লু গিয়ে পড়ে একটা আটার গাড়িতে। পুরো গায়ে আটা মেখে ভূতের মতো দেখতে হয়ে যায়। তবুও টাকার নেশায় কোনো মতে সে দেয়াল টপকে গড়াগড়ি খেয়ে এবং 2-4টা ডিগবাজি দিয়ে অ্যান্টনির বাড়িতে পৌঁছায়। এরপর সে মাথায় এক কলস পানি ঢেলে গোসল করা শুরু করে দেয়। ঠিক এই সময় লটারি অফিসার পৌঁছে যায় আর বল্লুকে জিজ্ঞাসা করে, আপনি কি অ্যান্টনি? বল্লু বলে, হ্যাঁ। লটারি অফিসার প্রয়োজনীয় কাগজপত্রে বল্লুর আঙ্গুলের ছাপ নিয়ে চলে যায়। আর এইদিকে গ্রামের সবাই অ্যান্টনির দেহটি কবরে দেওয়ার জন্য চার্চে নিয়ে যায়। কিন্তু অন্যদিকে টিকিট অফিসার আবার অ্যান্টনির বাড়িতে ফিরে আসে, কারণ সে প্রয়োজনীয় একটি কাগজে অ্যান্টনির মানে বল্লুর আঙ্গুলের ছাপ নিতে ভুলে গিয়েছিল। বাড়িতে এসে সে শুনে সবাই চার্চে গেছে। অফিসার সরাসরি চলে যায় চার্চে। সেখানে তখন অ্যান্টনির সৎকারের কাজ চলছিল। কবর দেওয়ার আগে মৃত ব্যক্তির ব্যাপারে কিছু বলতে হয়, তাই যখন লীলা কিছু বলতে গেল ঠিক তখনই সে সামনে টিকিট অফিসারকে দেখতে পেল আর তার কথা ঘুরিয়ে ফেলল। সে অ্যান্টনির বদলে বল্লুর নাম নিয়ে কথা বলা শুরু করলো, যেন টিকিট অফিসার বুঝতে না পারে অ্যান্টনি মারা গেছে। সে বলল, বল্লু অনেক ভালো একটা মানুষ ছিল, সে দুধের ব্যবসা করত। বল্লু আজ চলে গেছে, এখন আমরা বল্লুর দুধ কিভাবে খাবো? এখন আমাদের কে দুধ দেবে? আর এই সময় থেকেই লীলা বল্লুর ইজ্জতের ফালুদা করতে শুরু করলো। এই সময় পাশে বসে থাকা বল্লু রাগে ফুলতে শুরু করলো আর মনে মনে বলতে লাগলো, বেটা তোর বাপ দুধ দেবে, হারামজাদা। এভাবে লীলা তার ভাষণ শেষ করলো। তো ভাষণ শেষ হওয়ার পর লটারি অফিসার বলল যে একটা কাগজে অ্যান্টনির আঙ্গুলের ছাপ নিতে ভুলে গিয়েছিল সে, তাই আবার ফিরে এসেছে। বল্লু যখন আঙ্গুলের ছাপ দিচ্ছিল এই সময় থেকে অফিসার বিসিএস এর ভাইবা বোর্ডের মতো প্রশ্ন শুরু করলো, একের পর এক প্রশ্ন। আচ্ছা, এই যে লোকটা মারা গেছে ওনার নাম কি? লীলা বলে উঠলো, ওর নাম বল্লু ছিল। অফিসার আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা বল্লু মারা গেল কি করে? লীলা বলল, কি আর বলবো, সে আত্মহত্যা করেছে। আচ্ছা, আত্মহত্যা করলো কেন? লীলা বলল, আর কি বলবো সবার সামনে, বল্লুর বউ গ্রামের ছেলেদের সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছে, তাই লজ্জায় বল্লু আত্মহত্যা করেছে। পাশে থাকা বল্লু রাগে লাল হয়ে গেল, আর সে স্থির থাকতে পারলো না। সে বলল, যথেষ্ট হয়েছে, আর সহ্য করবো না আমি। কিন্তু আগেই বলেছি এই অফিসার ছিল একটা আস্ত কোশ্চেন ব্যাংক। সে প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে। অফিসার আবার জিজ্ঞাসা করে, আচ্ছা বল্লুর মৃতদেহের পা গুলি ওই রকম উপরের দিকে বের হয়ে আছে কেন? লীলা উত্তর দিল, আসলে বল্লু তো জন্ম থেকে পঙ্গু ছিল, তাই। এটা বলতে না বলতেই বল্লু চিৎকার করে বলে ওঠে, তোর বাপ পঙ্গু শালা, তোর দাদা পঙ্গু, তোর 14 গোষ্ঠী পঙ্গু, অনেক সহ্য করেছি, আর না। এরপর অনেক কষ্টে বল্লুকে শান্ত করা হয় আর অফিসার চলে যায়। পরের দেশে দেখতে পাই যে নারী পিপাসু বাজেকে কিছু গুন্ডা তাড়া করছে, কারণ পুরনো একটা মেয়েলি কেস আছে। আর ওইদিকে টাকা ভাগের হিসেব করতে গ্রামের লোকজন চলে আসে অ্যান্টনির কবরস্থানে। বাজেও দৌড়াতে চলে আসে সেখানে আর ভিড়ের মধ্যে মিশে গিয়ে
তাদের সব কথাগুলো শুনে ফেলে। এরপর সে হুমকি দিতে থাকে তার আর সুকমনির বিয়ে না দিলে সব কথা সে তার বোন ঠাকুরাইনকে বলে দিবে। এই বলে সে দৌড় দেয় আর পেছন পেছন গ্রামের সবাই তাকে তাড়া করে, কারণ একবার যদি ঠাকুরাইনের কানে এই কথা পৌঁছায় তাহলে তাদের এতদিনের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। ঠিক এই সময় রাস্তায় একটি লোক মই নিয়ে যাচ্ছিল। বাজে দৌড়াতে দৌড়াতে গিয়ে প্রচন্ড জোরে ধাক্কা খায় সেই মইয়ের সাথে। মই ঢুকে যায় তার গলার মধ্যে। তারপর মই বের করে আনলেও বাজের গলায় কি যেন একটা প্যাচ লেগে যায়। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। তাই সবাই মিলে চকিতে করে তাকে বাড়িতে নিয়ে আসে। আর বাজে ছিল মূর্খ, তাই সে কিছু লিখেও বোঝাতে পারে না, আর এ কারণে সে তার বোনকে কিছুই বলতে পারে না। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর আমরা দেখতে পাই কানাইয়া আর সুকমনির বিয়ে চলছে, আর সেখানে চলে আসে বাজে। সে এখন কথা বলতে পারছে। ডাক্তার তার গলার প্যাচ খুলে দিয়েছে। সে বলে এই বিয়ে ভেঙে দাও আর আমার আর সুকমনির বিয়ে দিয়ে দাও। যদি না করো তাহলে আমি সব দিদিকে বলে দেব, আবার পুলিশকেও বলে দেব। গ্রামবাসীর কাছে দুইটি অপশন ছিল, হয় তারা কানাইয়ার সাথে সুকমনির বিয়ে দেবে অথবা বাজের সাথে। কানাইয়ার সাথে বিয়ে দিলে তারা বিপদে পড়বে, আবার টাকাটাও পাবে না। অন্যদিকে বাজের সাথে বিয়ে দিলে সে মুখ বন্ধ রাখবে, আবার টাকাটাও পাবে। তাই সবাই মিলে বাজে আর সুকমনির বিয়ে ঠিক করে। আর টাকার লোভে কানাইয়ার বাপ তাকে ঘরে তালা মেরে রাখে। ওইদিকে সুকমনি এই বিয়ে মেনে নিতে পারে না। সে গলায় দড়ি দেয়। অনেক কষ্টে বেড়া ভেঙে সুকমনির বাপ বল্লু মেয়েকে বাঁচায় এবং এরপর বল্লুর চোখ খুলে যায়। সে কাঁদতে কাঁদতে বলে আমার চাই না টাকা পয়সা। আর এর সাথে সাথে গ্রামবাসীও বুঝতে পারে টাকা দিয়ে সবকিছু পেলেও সুখ পাওয়া যায় না। এই টাকা তাদের অশান্তি ছাড়া আর কিছুই দিতে পারেনি। সবাই বলে লাগবে না এই টাকা, আমরা চাই না এই টাকা। এদিকে পরের দৃশ্যে আমরা দেখি বল্লু চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে কানাইয়া তো ঘরের মধ্যে নেই, সে পালিয়ে গেছে। তারা বুঝতে পারে যে বাজেকে মারতে গেছে কানাইয়া। লীলা বলে কানাইয়াকে আটকাতে হবে, কারণ ও যদি বাজেকে কিছু করে তাহলে ঠাকুরাইন তাকে ছাড়বে না। তখন সুকমনির সাথে ওর বিয়েও হবে না, সুকমনির জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই সবাই মিলে কানাইয়ার আগেই বাজেকে কিডন্যাপ করার প্ল্যান করে। কিন্তু এদের এলিয়েনদের মতো বুদ্ধির কারণে এরা বাজের বদলে তাদের মধ্যেই একজনকে কিডন্যাপ করে নিয়ে আসে। এদিকে বাজেকে কিডন্যাপ করে নিয়ে যায় তার পুরনো একদল শত্রু, যারা একটু আগে বাজেকে দৌড়াচ্ছিল। পরের দিন কানাইয়া আর সুকমনির বিয়ে হয়ে যায়। গ্রামের সবাই যখন নাচানাচি করতে থাকে ঠিক তখনই গ্রামে চলে আসে সেই টিকিট অফিসার। সে 1 কোটি টাকার একটা চেক নিয়ে আসে এবং বল্লুর হাতে সেই চেকটি দিয়ে সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা টাকার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু না চাইতেও টাকাগুলো পেয়ে তারা খুশিতে নাচতে শুরু করে। আর ঠিক এই সময় ঠাকুরাইন সেখানে চলে আসে আর বলে তোরা ফকির, তোরা ভিখারি, যদি এতগুলো টাকা তোরা পেয়ে যাস তাহলে আমার ব্যবসার কি হবে? তাহলে তো আমি তোদের টাকা আর আগের মতো চুষতে পারবো না। বাজে সেই সময় তার বোনকে বলে আরে এদের সাথে কি কথা বলছো, চলো টিকিট অফিসারকে গিয়ে সব বলে দিই যাতে এরা টাকাটা আর না পায়। এই বলে ঠাকুরাইন ও তার ভাই টিকিট অফিসারকে ধরতে তার পেছন পেছন যেতে থাকে। আর এরপর গ্রামবাসীর যার যা কিছু ছিল, সাইকেল, রিক্সা, ভ্যান, সবকিছু নিয়ে তারাও ঠাকুরাইনের পেছন পেছন ছুটতে থাকে। এভাবে কিছুক্ষণ ছোটার পর ঠাকুরাইন টিকিট অফিসারের গাড়ি দেখতে পায় আর জোরে জোরে ডাকতে শুরু করে। কিন্তু ঠিক তখনই টিকিট অফিসারের হাঁচি পেয়ে যায়। তাই সে হাঁচি দিতে গিয়ে ঠাকুরাইনের দিকে খেয়াল না করেই ঠাকুরাইনের গাড়ির সাথে ধাক্কা দেয়। আর ঠাকুরাইন আর তার ভাই উড়ে গিয়ে সোজা খালে গিয়ে পড়ে। ব্রিজের ওপর থেকে গ্রামের সবাই তাকে দেখলেও কেউ তাদেরকে বাঁচাতে যায় না। এদিকে টিকিট অফিসার ভয় পেয়ে যায়। আর তখন গ্রামবাসী এই সুযোগটাকেই কাজে লাগায়। বল্লু বলে আপনি কিছু করেননি আর আমরাও কিছু দেখিনি, ভুলেও এই গ্রামের দিকে আর আসবেন না। এই বলে তারা টিকিট অফিসারকে বিদায় করে দেয়। এরপর দেখা যায় গ্রামের সবাই সেই লটারি টাকাটা ভাগ করে নেয়। এক একজন এখন অনেক উন্নতি করেছে। গ্রামের ঠিক মাঝখানে অ্যান্টনির একটা মূর্তি বানায় তারা। আর বল্লু একটা দুধের কোম্পানি খুলেছে, নাম দিয়েছে বল্লুর দুধ। আর এর মধ্য দিয়েই মুভির সমাপ্তি হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরপর কোন মুভিটির এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।